প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। যদিও কোভিড-19 প্যান্ডামিক এখন খুব দ্রুতই বাড়ছে, আমাদের দেশের রেকর্ড ক্রমান্বয়ে দিনকে দিন তা ছাড়িয়ে যাচ্ছে। আমি আশা করব তোমরা সবাই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যা হোক, আজকের এই ইউটিউব ক্লাসে আমরা পড়ব ট্রান্সফরমেশন। তোমরা কয়েকটি সমস্যা আমার সামনে উপস্থাপন করেছ, সেগুলোই আমি সলভ করে দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করো, আশা করি এগুলো তোমাদের কাছে সহজই লাগবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। বোর্ডের দিকে খেয়াল করো। যাদের বুঝতে অসুবিধা হবে পরে আবার লিখে জানালে আমি সেগুলো বলে দেব। তো ঠিক আছে, দেখা যাক কি আছে সেই সমস্যাগুলোর মধ্যে। প্রথমেই বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বরে যে সমস্যাটির কথা বলা আছে সেটা হচ্ছে সাম পোয়েটস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। কিছু কবি অন্তত পক্ষে টেনিসনের মতো মহৎ। তোমরা এই অ্যাটলিস্টটা দেখে হয়তো একটু ভরকে গেছো বা মনে হয়েছে কি জানি, বাট যদি একটু খেয়াল করো, তোমরা যে একটা নিয়ম পড়েছিলে, অন অফ দ্য থাকলে পরে ভেরি ফিউ হয়, ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। এই যে ভেরি ফিউ না দিয়ে এখানে অ্যাটলিস্ট দেওয়াতে তোমাদের একটু চিন্তায় ডিফিকাল্ট একটা প্রেজেন্স হয়েছে যে এটা আবার কেমন কি হলো। যাই হোক, এটা কিন্তু ওই একই নিয়ম, সোজা ওটাই, হুবহু ওটাই। শুধু এই অ্যাটলিস্ট ভেরি ফিউ না দিয়ে অ্যাটলিস্ট দেওয়ার কারণে তোমার মনে হয়েছে যে এটা কি জানি। সাম পোয়েটস তো রয়েছে, আমরা যখন ভেরি ফিউ পোয়েটস বলি তখন ওই সামকেই নির্দেশ করে, কমপক্ষে কিছু পোয়েট আছেন। একা টেনিসনই সবচেয়ে বড় মাপের কবি, বিষয়টি সেরকম নয়, তার সমকক্ষ আরো কিছু আছেন। এটা যেমন ভেরি ফিউ পোয়েটস আমরা বলি, সাম পোয়েটস অ্যাট লিস্ট, এই শব্দগুলোর দ্বারা বা এই ফ্রেজগুলোর দ্বারা ওই ভেরি ফিউকেই বোঝানো হয়েছে। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। সো আমরা এর আনসারে লিখতে পারি এভাবে। আমি শুধু আনসারটা এখন লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করবে। এটাকে বলা হয়েছিল সুপারলেটিভ করতে, তো খুবই সহজ হয়ে গেল আমাদের জন্য, যেহেতু ব্যাপারটি আমরা বুঝে ফেলেছি। আমরা লিখব টেনিসন ইজ, একটু খেয়াল করো, আমি কিন্তু এইবার আনসার লিখতেছি। এটা টেন্স ইউজ করা হয়েছে প্রেজেন্ট টেন্স, তো আমরাও প্রেজেন্ট টেন্সই লিখে যাচ্ছি। টেনিসন ইজ, এই খেয়াল করো, অন অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। ডান, আমাদের আনসার লেখা শেষ। তাহলে কি দাঁড়ালো? আমরা এটাকেই হয়তো যদি এমন দেওয়া হতো যে এটাকে তুমি পজিটিভ বা কম্পারেটিভ করো, তাহলে তুমি হয়তো লিখতে ভেরি ফিউ পোয়েটস আর সো গ্রেট অ্যাজ টেনিসন বা আর অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। সেই ভেরি ফিউ এর পরিবর্তে ওখানে কি হয়েছে, সাম পোয়েটস। আর সাম পোয়েটসকে পরবর্তীতে ভেরি ফিউ পর্যায়ে আনার একটা চেষ্টা হয়েছে অ্যাটলিস্ট দ্বারা, একটা অতিরিক্ত ফ্রেজ ইউজ করা হয়েছে। সো ডোন্ট গেট অ্যাফ্রেড অফ ইট, সিইং দিস সর্ট অফ প্রবলেম, ইট ইজ ডান। পরেরটা দেখো, হি গট ক্লোজার টু দ্য animal and press the shutter button with a boyish grin in the face। এটাকে সিম্পল করতে হবে। ভেরি
easy. Don't be confused. এটা একটু খেয়াল করো, আমরা দুটো পোর্শন পেয়েছি, একটি অংশ এই যে এন্ড দুটো সিম্পল ক্লোজকে এন্ড দ্বারা যুক্ত করাতে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। তো কম্পাউন্ড সেন্টেন্সের পূর্বের অংশেই কিন্তু আগের কাজটি শেষ হয়েছে এবং পরের কাজটি দিয়ে কথাবার্তা শেষ হয়েছে। তো আমরা এটাকে এই ক্লোজটিকে একটা ফ্রেজে রূপান্তরিত করি নন ফাইনাইট ইউজ করে, তাহলে তার এবং এই দিকটা আমরা যা আছে তাই রাখবো। ব্যাপারটি অনেক সহজ হয়ে যায়। একটু খেয়াল করো, যদি এভাবে লিখি গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, আমার কাজ কিন্তু শেষ। এই অ্যান্ডটাকে উঠিয়ে দেব, আর কি করব, যেহেতু গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, ওই হি এখান থেকে বাদ দিয়েছিলাম, হিটাকে নিয়ে আসি। গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, হি excuse me, he pressed the shutter button with a boyish grin in the face. Done. আমরা তাহলে কি পেলাম, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। যেটা কম্পাউন্ড ছিল সেটা এখন সিম্পল হয়ে গেল। গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল হি প্রেসড, এখানে চাইলে একটা কমা দিতে পারো, যেহেতু এটা মূল সেন্টেন্সের অংশ নয় সে কারণে। গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল হি প্রেসড দ্য শাটার বাটন উইথ এ বয়িশ গ্রিন ইন দ্য ফেস। ডান। এভাবে আমরা এটাকে সিম্পল করলাম। নেক্সট যে প্রবলেমটা তোমরা শো করেছো সেটা ছিল এরকম, রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। এটাকে বলেছো কমপ্লেক্স করতে, অর্থাৎ এটাকে কমপ্লেক্স করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এইটা একটা সিম্পল সেন্টেন্স আছে, কেননা এই ক্লোজ, এখানে কোনো ক্লোজ ইউজ না করে এখানে করা হয়েছে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, কিন্তু সেখানে একটা অবজেক্ট হিসেবে আমরা জিনিস পাচ্ছি এইটাকে। তো আমরা এই একটা ফাইনিট অংশ পাচ্ছি ফাইনিট ভার্ব ব্যবহার করে, অর্থাৎ সুসম্পন্ন একটি ক্লোজ পাচ্ছি এখানে। তো এটাকে আমরা ওভাবে রাখি এবং দেখি কমপ্লেক্স করতে গিয়ে আমরা এটাকে কিভাবে যোগ করতে পারি। তাহলে আমরা একটু, যেহেতু লিখতে হবে, আমরা একটু এটা মুছে ফেলি, মুছে আনসারটা লিখে ফেলি। ওখানে বলা হয়েছিল রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। আগে ইমোশনালি ব্যালেন্সড হতে হবে, তারপরে আমরা এটা রিয়ালাইজ করতে পারবো। আমরা যদি ইমোশনালি ইমব্যালেন্স থাকি তাহলে কিন্তু কোনো কিছু রিয়ালাইজ করতে পারি না। যেহেতু আগে আমাদেরকে ইমোশনালি ব্যালেন্সড হতে হবে, তাহলে সেই অংশটা আমরা লিখে ফেলি। কি লিখবো তাহলে? Look, so that conjunction হিসেবে আসছে subordinate conjunction, so that can দিতে পারো, may দিতে পারো, we can be emotionally balanced। এটা মুছতে হচ্ছে, আমি মুছেই দেই। বিটাকে এদিকে নিয়ে আসি। Emotionally, so that we can realize it. Emotionally balanced তো দেখে লিখেছি, so that we can
রিয়ালাইজ ইট। দেখো ওখানে ছিল রিয়ালাইজিং ইট। কোনো কিছু বুঝতে হলে আগে ইমোশনালি ব্যালেন্সড হতে হয়, সে কারণে আমি আগে লিখেছি উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। আমাদের আবেগের দিক থেকে ব্যালেন্সড হতে হবে, তবেই আমরা যাতে আমরা এটা রিয়ালাইজ করতে পারি। এভাবে করে আমরা এটাকে কমপ্লেক্স করলাম। তারপরে 4 নম্বর যেটা ছিল, তোমরা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছো, সেটা আমি আনসারটা এখানে লিখছি 4-এর, খেয়াল করো। ছিল বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। এটাকে কম্পাউন্ড করতে হবে। তো বাংলাদেশ, যেটা তোমাদের দেখতে পাচ্ছ ভিডিওতে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। এই কথাটির অর্থ হচ্ছে, একটু যদি বোঝার চেষ্টা করি, যে আরো কিছু দেশ বা আরো অনেকগুলো দেশ অথবা আরো অল্প সংখ্যক দেশ চা উৎপাদন করে, বাংলাদেশ তাদের একটি। তো আমরা বলতে পারি অনেক দেশ অথবা কিছু দেশ অথবা অল্প কিছু দেশ চা উৎপাদন করে এবং বাংলাদেশ তাদের একটি। তাহলে তার ইংলিশটা আমরা কি লিখতে পারি? সাম কান্ট্রিজ দিই, ফেয়ার, ফিও দিলাম না, মেনিও দিলাম না, তোমরা কিন্তু তা দিতে পারো। যেহেতু এটা কম্পাউন্ড করতে হবে, তাই কোঅর্ডিনেট কনজাংশন এন্ড নিয়ে আসলাম। বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, এটা তাহলে কি দাঁড়ালো? এই সামের জায়গায় কিন্তু তুমি ফিও দিতে পারো, মেনিও দিতে পারো। মেনি কান্ট্রিজ প্রডিউস টি অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, অথবা ফিউ কান্ট্রিজ প্রডিউস টি অ্যান্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। আমি মধ্যবর্তীটা সাম কে গ্রহণ করেছি, তোমরা চাইলে মেনিও দিতে পারো, ফিও দিতে পারো। নেক্সট কোশ্চেনটা ছিল, একটু খেয়াল করো, ছিল বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। তোমরা অফটা দিতে ভুলে গেছো, যেই দিয়েছো, তো ঠিক আছে, ওখানে অফটা থাকবে, এটা মনে রেখো। তো ওখানে এটাকেও সিম্পল করতে হবে, খুবই সহজ ব্যাপার, একটু খেয়াল করো। বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস লট অফ ফরেন এক্সচেঞ্জ। আগে চা রপ্তানি করে, তারপর না ফরেন এক্সচেঞ্জ পায়। তাহলে আমরা এটাকে যখন সিম্পল করব, পূর্ববর্তী কাজটিকে নন ফাইনিট করে ফেলবো এবং পরেরটি ফাইনিট হিসাবেই রাখবো। তো পূর্বের কাজটি এক্সপোর্ট, সেটাকে লিখে ফেলি এক্সপোর্টিং টি। এক্সপোর্টিং টি বাংলাদেশ earns a lot of foreign exchange, বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ। তো এখানে একটু খেয়াল করো, আগে এই অংশটাই ছিল বাংলাদেশ এক্সপোর্টস টি। তো এই কথাটা মানে পুরো ক্লোজটাকে আমরা ফ্রেজে রূপান্তরিত করেছি, এক্সপোর্টিং টি। যেহেতু এটা মূল সেন্টেন্সের অংশ, অবিচ্ছেদ্য অংশ নয়, তাই এখানে একটা কমা দেব। এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস আ লট অফ ফরেন এক্সচেঞ্জ, এই কমাটা দিলে ভালো হবে। তো এইভাবে এটা সিম্পল করে ফেললাম। এখন দেখি আরেকটি রয়েছে, সর্বশেষটি, আমি উপরে লিখছি এটা, আশা করি এগুলো সব বুঝেছো। খেয়াল করো, সর্বশেষ যে প্রবলেমটি এখানে তোমরা তুলে ধরেছো সেটা, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। লিখেছো হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। আমি কোশ্চেনটাও আবার লিখে দিচ্ছি, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার causes
এ লট অফ ট্রাভেলস এটাকে করতে হবে সিম্পল। তো এটাও সহজ। হি বলতে নিশ্চয়ই ম্যাসকুলিন কাউকে বোঝাচ্ছে, মানে ম্যাসকুলিন জেন্ডারকে বুঝিয়েছে। ম্যাসকুলিন হোক আর ফেমিনিনই হোক, আমরা ম্যান নিতে পারি, পার্সন নিতে পারি, হোয়াট এভার ইট ইজ। মানে এটা যেহেতু ম্যাসকুলিনে আছে তাই আমরা ম্যান নিলাম। তো সেই হিসাবে আমরা কাউকে তো সাবজেক্ট হিসাবে নিতেই হবে। এভাবে আ ম্যান, ম্যানের ক্ষেত্রে পার্সনও নিতে পারতে। এ ম্যান টেকেন, ইজটাকে বাদ দিলাম। এখন খেয়াল করো, ইজ বাদ দেওয়াতেই এই ফাইনিট অংশটুকু নন ফাইনিটে পরিণত হলো এবং এটা তখন আর ক্লোজ না থেকে ফ্রেজে রূপান্তরিত হলো। আ ম্যান টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাভেলস। ডান। এভাবে এটা শেষ হলো। তো হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এই যে একটু খেয়াল করো, এটাকে বলা হয় ক্লোজ উইদিন ক্লোজ। আমরা এটাকে রিলেটিভ ক্লোজ বলে থাকি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলে থাকি। রিলেটিভ ক্লোজ বলা হয় কারণ এই রিলেটিভ প্রোনাউন এটা কনজাংশন হিসেবে এসছে এবং এটা দিয়েই শুরু হয়েছে বা এটাই সাবজেক্ট হয়েছে, এই কারণে এই পুরোটাকে রিলেটিভ ক্লোজ বলা হয়। এই রিলেটিভ ক্লোজ বলি, আবার অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয় এই কারণে, কারণ এই পুরো ক্লোজটি দিয়ে হি এর ডেফিনেশন দেওয়া হয়েছে বা হি কে মডিফাই করা হয়েছে, সে কারণে এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজও বলা হয়। যাই হোক, সেই অ্যাডজেক্টিভ ক্লোজই বলি আর রিলেটিভ ক্লোজই বলি, সেটাকে আমরা একটা ফ্রেজে রূপান্তরিত করলাম। ম্যানকে, ম্যান লেখো, দুঃখিত, এ ম্যান, এই হি এর পরিবর্তে ম্যান নিয়ে আসলাম আর এখানকার শুধু অ্যাডজেক্টিভ অংশ অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়েছে সেটাকে নিলাম। টেকেন বাই অ্যাঙ্গার, এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, পুরোটা অ্যাডজেক্টিভও নয়, তবে পাস্ট পার্টিসিপল গুলো এক ধরনের অ্যাডজেক্টিভ, সেটাকে ইউজ করে আমরা দিলাম আ ম্যান টেকেন বাই অ্যাঙ্গার কজেস আ লট অফ ট্রাভেলস। এইভাবে আমরা এটাকে অ্যাডজেক্টিভ ক্লোজে রূপান্তরিত, এটাকে আমরা সিম্পল একটা সেন্টেন্সে রূপান্তরিত করলাম। ডিয়ার গার্লস, খুবই খুশি হয়েছি যে তোমরা এই ইয়াগুলো, তোমাদের সমস্যাগুলো তোমরা লিখে জানিয়েছো। এভাবে আমি আশা করব আরও যে সমস্যা রয়েছে, আমি যে বোর্ডগুলো করতে দিয়েছি 19 সাল, 18 সাল, 16 সাল, 17 সাল এবং 16 সাল, বিভিন্ন জায়গা থেকে তোমরা সলভ করে করে যেগুলো পাবে লিখে জানালে বেটার হবে, যে এই জিনিসগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে। আবারও বলছি, স্টে হোম, স্টে সেফ। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।